আচ্ছা, আজকে পড়াবো চার্লসের সূত্র, পরম শূন্য উষ্ণতা আর কেলভিন স্কেল। আগের দিন বয়লের সূত্র পড়েছি, ঠিক আছে? আচ্ছা, পরীক্ষার যে অবস্থা বুঝতেই পারছিস, আউট অফ সিলেবাস কোশ্চেন আসছে, দিয়ে বলছে ফুল মার্কস দিয়ে দিতে, মানে যারা অ্যাটেম্প করছে। তাই জন্য পরীক্ষা যখন দিবি, বুঝলি তো, যখন কোনো প্রশ্ন ছাড়বি না, অন্তত তোকে দাগ নাম্বারটা দিয়ে আসবি। যদি সিলেবাসের বাইরে কোশ্চেন হয়, নাম্বারটা পুরো পেয়ে যাবি, তাই না? ঠিক আছে, চ চার্লসের সূত্র, পরম শূন্য উষ্ণতা আর কেলভিন স্কেল, এই তিনটে পড়বো। আর যে পড়বো গ্রাফ নিয়ে, আগের দিন গ্রাফ নিয়ে তোদের একটু বুঝতে অসুবিধা হচ্ছিলো, গ্রাফগুলোকে একটু বলে দেবো। গ্যাসের আয়তনের সঙ্গে উষ্ণতার সম্পর্ক, এইটাই হচ্ছে চার্লসের সূত্র। মানে কোনো গ্যাসকে যদি গরম করি, তাহলে তার আয়তনটা কী হবে। আগের দিন বলেছিলাম যে কোনো গ্যাসকে বোঝাতে গেলে তিনটে মেন প্যারামিটার, একটা হচ্ছে চাপ, উষ্ণতা আর আয়তন, আর একটা ভর আছে, ভরটা এখন বাদই দে। তো বয়লের সূত্রে দেখেছিলাম যে চাপ বাড়ালে আয়তন কমে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর আজকে দেখব যে চাপটা স্থির আছে, ভরটা স্থির আছে, যদি উষ্ণতা বাড়ায় তাহলে কী হবে। ঠিক আছে, তো উষ্ণতা বাড়ালে যেটা হবে সেটা হচ্ছে গ্যাসটার, এইটা মনে করো গ্যাস আছে, তো এই ইয়েগুলো যখনই আমি গরম করব তখনই এর আয়তনটা বাড়বে। কেন বাড়বে বল দেখিনি? তার কারণ অণুগুলোর তো বেগ বাড়বে, যখনই গরম করব অণুগুলোর বেগ বাড়বে, তো বেগে কী করবে, ওই পাত্রের যে ঢাকনা আছে তার উপরে চাপ দেবে, এবং তখন পাত্রের ঢাকনাটা আস্তে আস্তে উপরে উঠবে। ঠিক আছে, দিয়ে তারপরে তার মানে হচ্ছে গ্যাসটার আয়তন বেড়ে যাবে। তাহলে গরম করলে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। এগুলো কতটা বৃদ্ধি পায়, কী তার সূত্র, সেটাই হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্র কি বলছে? চার্লসের সূত্র বলছে যে যদি ভর আর চাপটা স্থির থাকে, ঠিক আছে, ভর আর চাপটা যদি স্থির থাকে এবং কোনো গ্যাসের উষ্ণতা যদি আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াই, 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি যদি বাড়াই, ঠিক আছে, 1 ডিগ্রি যদি বাড়াই, তাহলে গ্যাসটার আয়তন 0 ডিগ্রিতে যা ছিল তার 1/273 বাড়বে। ঠিক আছে, তাহলে প্রথমত চাপটা স্থির, ভরটা স্থির, স্থির চাপ আর নির্দিষ্ট ভর। ঠিক আছে, প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য, বৃদ্ধি বা হ্রাস যদি বৃদ্ধি করি আয়তন বাড়বে, হ্রাস করলে কমবে। বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন থাকে তার 1/273 বৃদ্ধি পায়, হ্রাস পায়। এই হচ্ছে সূত্র। ঠিক আছে, 2-3 বার পড়লে মুখস্থ হয়ে যাবে। চাপ স্থির, ভর স্থির, কোনো গ্যাসের উষ্ণতা যদি আমরা 1 ডিগ্রি বাড়াই বা কমাই, তাহলে 0 ডিগ্রিতে যা আয়তন ছিল তার 1/273 বৃদ্ধি পাবে। খুব সহজ বুঝিয়ে দিই, দেখ, মনে কর 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কোনো একটা গ্যাসের আয়তন ছিল V0, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসটার আয়তন কত হবে? যেটা ছিল সেটা তো থাকবেই, এবার বাড়বে, কতটা বাড়বে? যেটা ছিল তার 1/273। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসটার আয়তন হবে, যদি V0টাকে কমন নিই, তাহলে 1 + 1/273। যদি 2 ডিগ্রি বাড়ায়, যদি 2 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ায়, তাহলে গ্যাসটার আয়তন কত হবে? V0 ছিল, 0 ডিগ্রিতে V0 ছিল, প্লাস V0 ইন্টু 1/273 হতে, এটা হচ্ছে 1 ডিগ্রি বাড়ালে ইন্টু 2, যেহেতু 2 ডিগ্রি বাড়াচ্ছি। ঠিক আছে, যদি আমি T ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াই, তাহলে গ্যাসটার আয়তন কত হবে? V0 ছিল, 1 ডিগ্রির জন্য বাড়লো V0 ইন্টু 1/273, আর T ডিগ্রির জন্য ইন্টু T। বুঝতে পারলি? এইখান থেকে যদি V0টা কমন নিই, তাহলে T ডিগ্রিতে গ্যাসটার আয়তন যেটা হবে সেটা হচ্ছে V0 1 + T/273। এইটাই হচ্ছে চার্লসের সূত্র। এই সূত্রটাই হচ্ছে চার্লসের সূত্র। কিন্তু এখানে মনে রাখতে হবে কি, চাপ আর ভরটা স্থির আছে। যদি 1 ডিগ্রি কমাই, যদি 1 ডিগ্রি কমালে এটা মাইনাস হয়ে যাবে, ওই জন্য এখানে প্লাস মাইনাস যায়। ঠিক আছে, V0 1 ± T/273। যদি T ডিগ্রি বাড়াই তাহলে 1 + T/273, আর যদি T ডিগ্রি কমায় তাহলে 1 - T/273।
ঠিক আছে, বোঝা গেছে তো? কি হয়ে যায় মাঝে মাঝে, কাজ করছে না। তাহলে এইটা হচ্ছে আমাদের চার্লসের সূত্র, ভি প্লাস মাইনাস টি ইজ ইকুয়াল ভি জিরো ওয়ান প্লাস মাইনাস টি বাই 273, যেখানে ভর আর চাপটা স্থির আছে। এখানে জেনারেল করা আছে, এবার দেখে নিস। এভাবে লিখতে হবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তন ভি জিরো, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড গ্যাসটার আয়তন বৃদ্ধি পাবে, এটা হচ্ছে বৃদ্ধি। এটা 2 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি, তাহলে এটা হচ্ছে টি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি। তাহলে টি ডিগ্রি সেন্টিগ্রেড আয়তন কত হলো? ভি জিরো ছিল, আর ভি জিরো টি বাই 273 হলো, বাড়লো। তাহলে টোটাল কত হয়ে গেল? ভি জিরোটা কমন নিলে ভি জিরো ওয়ান প্লাস টি বাই 273, যদি কমাই তাহলে এটা মাইনাস হবে, ভি মাইনাস টি হলে এটা হবে। তো এটা হচ্ছে চার্লসের সূত্র, কিন্তু শর্ত হচ্ছে ভর ও চাপটা স্থির। তাহলে চার্লসের সূত্রে যদি বলে যে ধ্রুবক রাশি কোনগুলো, সেটা হচ্ছে ভর আর চাপ। ভর আর চাপটা স্থির থাকছে। পরিবর্তনশীল রাশি সেটা হচ্ছে আয়তন আর উষ্ণতা। আচ্ছা, এই উষ্ণতা কিন্তু সেলসিয়াস স্কেলে, ঠিক আছে? আর বয়লের সূত্র তো পড়েছিলি, মনে আছে? বয়লের সূত্রতে কী কী ছিল? ভর আর উষ্ণতা দিয়ে চাপ বাড়ালে আয়তন কম ছিল। বেশ, চল এটা তো বলে দিলাম। ধ্রুবক রাশি হলে গ্যাসের চাপ আর গ্যাসের ভর, আর চলরাশি হচ্ছে গ্যাসের আয়তন আর উষ্ণতা। ধ্রুবক রাশি বেশ, এটা অঙ্ক দিয়েছে করি এইখান থেকে। নির্দিষ্ট চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন হচ্ছে 2 লিটার হলে ওই চাপটা স্থির আছে, ওই গ্যাসের 546 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত হবে? তাহলে এখানে ভি জিরোটা দিয়েছে আমাদের 2 লিটার, ঠিক আছে? আর টিটা দিয়েছে তোর 546 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদের ফর্মুলা কি? চার্লসের সূত্র, ভিটি ইজ ইকুয়াল টু ভি জিরো ওয়ান প্লাস টি বাই 273। যেহেতু বাড়ছে ওই জন্য প্লাস দিয়ে লিখেছি। ভি জিরো হচ্ছে 2 লিটার, ওয়ান প্লাস টি হচ্ছে 546 বাই 273, ঠিক আছে? এটা দুই দিক কেটে গেল, তার মানে 2 ইন্টু এটা 2 আর 1 3, তার মানে 6 লিটার। বুঝতে অসুবিধা হলো কোথাও? কিছু আছে অঙ্কতে? কিছুই নাই। সূত্র বসালে ভি জিরো দিয়েছে 2 লিটার, টিটা দিয়েছে 546, বসিয়ে দিলাম, হয়ে গেল। কিচ্ছু নেই বলতে, তো এরকমই অঙ্ক দেবে। 6 লিটার, ঠিক আছে। আচ্ছা, পরম শূন্য উষ্ণতা, অদ্ভুত জিনিস পরম শূন্য উষ্ণতা। মনে কর আমরা যখন কোনো গ্যাসকে ঠান্ডা করব তখন তো আয়তন কমবে, তাই দেখলাম চার্লসের সূত্র অনুসারে। তাহলে আয়তন কমছে 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 তো একসময় 0 হয়ে যাবে। 2 লিটার গ্যাস নিলাম, তার আয়তনটাকে উষ্ণতাটাকে কমাচ্ছি, তাহলে আয়তন কমছে। 2 লিটার থেকে 1.5 লিটার, 1.5 লিটার থেকে 1 লিটার, 1 লিটার থেকে 0.5 লিটার দিয়ে করতে করতে 0 হয়ে যাবে। সেটা সম্ভব? একটা গ্যাস ছিল, তাকে ঠান্ডা করতে করতে সেই গ্যাসটা মিলিয়ে গেল। কিন্তু চার্লসের সূত্র অনুসারে সেটা হবে, যে উষ্ণতাতে হবে সেই উষ্ণতাটাকে আমরা বলবো পরম শূন্য উষ্ণতা। তাহলে যে উষ্ণতায় গ্যাসের আয়তন এবং চাপ দুটোই শূন্য হয়ে যায়, সেই উষ্ণতাকে বলবো আমরা পরম শূন্য উষ্ণতা। দেখা যাক চার্লসের সূত্র অনুসারে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কী হবে। তাহলে আমাদের সূত্র হচ্ছে ভিটি ইজ ইকুয়াল টু ভি জিরো ওয়ান প্লাস টি বাই 273। এখানে মাইনাস লেখার দরকার নেই, এখানে টি এর জায়গায় -273 আছে, বুঝলি তো? তার মানে ভি জিরোটা যা ছিল ছিল, দরকার নেই। এটা 1 মাইনাস 273 বাই 273 হবে। 273 কেটে গেলে 1 হবে, তাহলে 1 মাইনাস 1, তাহলে ভি জিরো 1 মাইনাস 1, 1 মাইনাস 1 মানে 0, তাহলে ভি জিরো ইন্টু 0, তাহলে কত হয়ে গেল? 0। অর্থাৎ -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটার আয়তন শূন্য হয়ে যাবে, গ্যাসটার আয়তন আর থাকবেই না। তাহলে -273 সেই ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। এই উষ্ণতায় যে কোনো গ্যাসের চাপ বা আয়তন সেটা যদি গ্যাসীয় অবস্থায় থাকে, তাহলে গ্যাসের আয়তনটা হবে, চাপটাও হবে, দুটোই শূন্য হয়ে যাবে। তাই জন্য এটাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। বুঝতে গেল?
এবার তুইকে যদি বলে যাই -274 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কী হবে, 274 -274, তাহলে সেক্ষেত্রে আয়তনটা আবার নেগেটিভ হয়ে যাবে। আয়তন নেগেটিভ হয়ে যাবে, এর কোনো মানে হয় না। ওই জন্য -273 ডিগ্রি সেন্টিগ্রেডের কম কোনো উষ্ণতা হয় না। এইটি হচ্ছে মহাবিশ্বের সব থেকে কম উষ্ণতা, এবং এই উষ্ণতায় গেলে সমস্ত জিনিসের ভাইব্রেশন, কম্পন, বেগ সব স্থির হয়ে যাবে। এই মহাবিশ্বটা পুরো আটকে যাবে, থেমে যাবে। এই উষ্ণতাকে অ্যাটেম্প করা, এতদূর যাওয়া সম্ভব নয়। মানে সেই উষ্ণতায় কোনো কিছু কাজ করবে না, সব স্থির হয়ে যাবে। বুঝতে পারলি? যে উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, শুধু আয়তন না, চাপও লিখবি, তাকে পরম শূন্য উষ্ণতা বলে। সেলসিয়াস স্কেলে এর মান হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। কী করে করে দেখিয়ে দিলাম। যা পরম শূন্য উষ্ণতায় কি গ্যাসীয় পদার্থের আয়তন শূন্য হয়ে যায়? যদি গ্যাসটা গ্যাসে থাকতো তাহলে তার আয়তন শূন্য হয়ে যেত, ঠিক আছে? কিন্তু ওই উষ্ণতায় যাওয়ার আগেই ওই গ্যাসটা তরলে বা কঠিনে পরিণত হয়ে যাবে, ঠিক আছে? একটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিয়েছি, তাকে ঠান্ডা করছি, ঠান্ডা করতে করতে দেখবো একসময় কার্বন ডাইঅক্সাইডটা তরল হয়ে গেল, জল, বুঝতে পারছি, লিকুইড হয়ে গেল। তারপর যদি আরও ঠান্ডা করি, কার্বন ডাইঅক্সাইড বরফ হয়ে যাবে। হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি করে যায়, অনেক লো টেম্পারেচার, তরল হিলিয়াম। কিন্তু সেই পর্যন্ত সেই গ্যাসীয় পদার্থটা তরল অবস্থায় থাকবে না, মানে গ্যাসীয় অবস্থায় থাকবে না, তরল বা কঠিন হয়ে যাবে। আরেকটা জিনিস হয়, এই যে আমরা যে থিওরিগুলো পড়ছি, এই থিওরিতে গ্যাসের যে অণুগুলো তাদের ভর শূন্য ধরা হয়, কিন্তু গ্যাসগুলোতে নির্দিষ্ট ভর আছে এবং সেই ভরের জন্য কিছুটা আয়তন আছে। এবং তাই জন্য যদি কোনো গ্যাসকে -273 নিয়েও যাওয়া যায়, তাহলে গ্যাসের সেই ভরটুকুনি পড়ে থাকবে, যার আয়তন খুবই নগণ্য। বুঝতে পারলি? ঠিক আছে। আর একটা মনে রাখবি, -273 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে কোনো তাপমাত্রা সম্ভব নয়। চল নেক্সট। এবার হচ্ছে নতুন একটা স্কেল, উষ্ণতা মাপার স্কেল আমরা বলবো। আমরা দুটো স্কেল জানি, একটা হচ্ছে সেন্টিগ্রেড স্কেল আর একটা ফারেনহাইট স্কেল, এবং এটার মধ্যে ইন্টারচেঞ্জ কী করে করা হয় এটা তোরা শিখেছিস। C/5 = F-32/9, এগুলো শিখেছিস। আজকে একটা নতুন উষ্ণতা মাপার স্কেল শিখবো, সেটাকে বলে কেলভিন স্কেল। কেলভিন স্কেলে কী করা হয়, ওই -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে 0 কেলভিন ধরা হয়। কারণ এখান থেকে বুঝতে পারছিস, একটা জিনিস বুঝতে পারছিস যে কেলভিন স্কেলের নেগেটিভ মান হবে না, কেন -273 নিচে তো কোনো টেম্পারেচার নাই। ওই জন্য কেলভিন স্কেলের নেগেটিভ মান হবে না, -1 কেলভিন হয় না, কারণ -273 শেষ। তাহলে কেলভিন স্কেল সবসময় যা মান দেবে সেটা হচ্ছে পজিটিভ মান। তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে 0 ডিগ্রি ধরে, 0 কেলভিন ধরে সেন্টিগ্রেডের সমান, সেলসিয়াস স্কেলের প্রতি ঘরের সমান করে যে স্কেল পাওয়া যায় সেইটাকে বলবো আমরা কেলভিন স্কেল। তাহলে অ্যাকচুয়ালি কেলভিন স্কেল সেলসিয়াস স্কেলের মতনই, কিন্তু কেলভিন স্কেলের 0 কেলভিন সেটা হচ্ছে সেলসিয়াস স্কেলের 273 ডিগ্রি সেন্টিগ্রেড, -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস স্কেলে সেইটা কেলভিন স্কেলে 0-তে শুরু হবে, বাদ বাকি সব একই রকম। ঠিক আছে, বুঝতে পেরেছিস? এবার তাহলে যদি বলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, সেইটা কত কেলভিন হবে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড কত কেলভিন হবে? -273 হচ্ছে 0, ঠিক আছে? তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড যদি বলে, তাহলে আমরা 273 যোগ করব, 100 + 273 করব, তার মানে 373 কেলভিন। দেখ এখানে দেখ, -273 মানে 0, তাহলে -273-এর সঙ্গে +273 করেছি, দিয়ে তো 0 এসছে। তাহলে সেলসিয়াস স্কেলে যেটা দেবে তার সঙ্গে +273 করব, তাহলে আমরা কেলভিন স্কেলে পেয়ে যাব। এইটা হচ্ছে ফর্মুলা। কেলভিন স্কেলে তাপমাত্রা হচ্ছে 273 প্লাস সেন্টিগ্রেড স্কেলে তাপমাত্রা। আর সেন্টিগ্রেড স্কেলে তাপমাত্রা যদি বার করতে দেয়, তাহলে কেলভিন স্কেলে তাপমাত্রা থেকে 273 বিয়োগ করে দেবো। তাহলে সেলসিয়াস স্কেলে যেটা -273 সেইটা হচ্ছে কেলভিন স্কেলে 0, সেলসিয়াস স্কেলে যেটা 0 সেটা কেলভিন স্কেলে 273, 0-র সঙ্গে 273 যোগ করে দেবে। আর সেলসিয়াস স্কেলে যেটা 100 সেটা হচ্ছে কেলভিন স্কেলে 373।
বুঝেছিস তো? এবার অনেক সময় কেলভিন স্কেলের সঙ্গে ফারেনহাইট স্কেল ডাইরেক্ট দেয়, ঠিক আছে? কেলভিন স্কেল থেকে ফারেনহাইট স্কেলে চেঞ্জ করতে পারে, বা ফারেনহাইট স্কেলে একটা মান দিয়েছে সেটাকে কেলভিন স্কেলে নিয়ে আসতে পারে। তাহলে এর ফর্মুলা হচ্ছে, দেখ কেলভিন স্কেলটাকে কে দিয়ে যদি লিখি, তাহলে কে মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 273 বাই প্রাথমিক অন্তর, প্রাথমিক অন্তর হচ্ছে সেলসিয়াস স্কেলের মতনই 100, সমান ফারেনহাইট স্কেলের এফ লিখব, ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32, তাহলে এফ মাইনাস 32 এবং ওর যে ব্যবধান সেটা হচ্ছে 180। এটা জানিস তো? নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক, যে উষ্ণতায় ওই জল থেকে বরফ হয় সেটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, আর যে উষ্ণতায় জল ফোটে সেটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। সেলসিয়াস স্কেলে হচ্ছে 0 নিম্ন স্থিরাঙ্ক আর 100 হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। ফারেনহাইট স্কেলে 32 আর ওই 212, তাহলে এদের দুটোকে বিয়োগ করলে নিম্ন আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক বিয়োগ করলে সেটা হচ্ছে প্রাথমিক অন্তর। তাহলে এইখান থেকে আমরা একটা ওই কে মাইনাস 273 বাই 5 সমান এফ মাইনাস 32/9, এরকম একটা সম্পর্ক আছে। তাহলে এইভাবে আমরা কেলভিন থেকে ফারেনহাইটে নিয়ে যেতে পারি, বা ফারেনহাইট থেকে কেলভিনে নিয়ে যেতে পারি। আর সেলসিয়াস থেকে কেলভিনে কী করে নিয়ে যাব, সেটা হচ্ছে 273 যোগ করবো। ওতো অঙ্ক আছে এখানে, দেখ এটা আবার দেখে নিই। মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 0 কেলভিন, মাইনাস 273-এর সঙ্গে 273 যোগ করেছে, 0 মানে 273 যোগ করেছি, 27 মানে 273, এটা খুব দেয়, এই 27 ডিগ্রি সেন্টিগ্রেডটা আমাদের খুব দেয়, এই যে 27 ডিগ্রি, এইটা 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত কেলভিন, 300 কেলভিন, ঠিক আছে? এরকম প্রশ্ন দেয় যে 27 ডিগ্রি দ্বারা, প্রশ্নটা এরকম দেয়, কী করবো জানো, এরকম দেয় যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড বড় না 300 কেলভিন বড়, এরকম কোশ্চেন দেয়। তাহলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে এর সঙ্গে 273 যোগ কর, মানে 303 না 300 কেলভিন, ঠিক আছে? না এরকম কোশ্চেন, না এরকম কোশ্চেন দেয় তারা, এই কোশ্চেনটা দেয়, যে কোশ্চেন দেয় সেটাই লিখি। এখানে দেয় 30 ডিগ্রি সেন্টিগ্রেড আর 300 কেলভিন কোনটা বড় জিজ্ঞেস করে। 30 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 303 কেলভিন, 273 যোগ করে দেখ 303 কেলভিন আসবে। তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেডটা 300 কেলভিনের থেকে বড়, 30 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 303 কেলভিন, তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড বড় হয়ে যাবে। আর যদি কেলভিন দেয় সেখান থেকে সেন্টিগ্রেডে বার করতে বলে, তাহলে আমরা 273 বিয়োগ করব, ঠিক আছে? 273 মাইনাস 273 0 ডিগ্রি সেন্টিগ্রেড, করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে। চার্লসের সূত্রের লেখচিত্র, চার্লসের সূত্রের দুটো লেখচিত্র। চার্লসের সূত্রে কী পেলাম, ভি সমান V0 1 প্লাস টি বাই 273, এই হচ্ছে আমাদের লেখচিত্র। এখানে কোনো স্কোয়ার টার্ম নাই, এই টি এর সঙ্গে টি আর ভি এর মধ্যে সম্পর্ক, মানে আমরা যখন লেখচিত্র টানবো তখন এইদিকে টি নেবো আর এইদিকে ভি নেবো, তাহলে এখানে টি আর ভি দুজনেই ওপরে আছে, সমানুপাতির মতো সম্পর্ক, তাহলে এটা সরলরেখা হবে, এটা মনে রাখবি, ঠিক আছে? তাহলে এটা সরলরেখা হবে। তো এটা কী করে বার করবো, দেখ আমি কতগুলো জিনিস বলে দিই। এখানে এদিকে টি লিখবো, এক্স অক্ষর জন্য টি, এটা হচ্ছে এক্স অক্ষ, আর ওয়াই অক্ষতে ভি। টি 0-তে কত হবে আর ভি 0-তে কত হবে, এই মান দুটো বার করব। টি যখন আমরা 0 বসাবো তখন ভিটা V0 হবে, তাহলে ভিটা V0 হবে। আর ভিটা কখন 0 হবে সেটা জানি আমরা, মাইনাস 273 কেলভিন। এবার টি বাড়লে ভি বাড়বে, এটা আমরা জানি। তাহলে আমাদের এখানে প্রথম টার্মটা কী পাচ্ছি, 0-তে V0, তাহলে এইখানে একটা পয়েন্ট পাবো, ঠিক আছে? এর স্থানাঙ্ক কত, এর হচ্ছে 0 V0, এক্সটা 0 ওয়াইটা V0, এবং তারপর এটা আমার বাড়বে, এরকম করে বাড়বে। টিটা যেখানে মাইনাস 273 সেখানে 0, এটাকে করা দরকার নেই, এইটা করবো না। দুটো পয়েন্ট পেলাম, একটা হচ্ছে 0-তে V0, এটা তো 0, এই পয়েন্টটা পেলাম আমরা 0 V0। স্যার এটা V0 কী করে বললেন, এখানে তো কোনো রিডিং নাই, ঠিক আছে? এটা তো রিডিং একটা করে থাকবে, 2 লিটার বা 3 লিটার বা 4 লিটার,
তাহলে সেইটা মনে করো এইখানটাতে, এটা 4 লিটার। আর -273 জিরো, এইটা মনে করো -273, তাই তো? এই -273 জিরো, তাহলে এই দুটোকে যোগ করবো, এরকম হবে কার্ভ। বুঝতে পারলে? সরলরেখা কেন বুঝলাম? কারণ এই টিটা টি স্কোয়ার নাই বা ভি স্কোয়ার নাই, তাহলে এটা সরলরৈখিক সমীকরণ। তো যখন সরলরেখা শিখবি তখন এটা খুব ইজি হয়ে যাবে। তাহলে এই হচ্ছে চার্লসের সূত্রের লেখচিত্র। সেটা হচ্ছে সেন্টিগ্রেড স্কেলের ভিত্তিতে, কেলভিন স্কেলের ভিত্তিতে আবার শিখবো। চল নেক্সট। আচ্ছা ঠিক আছে, ভালো করে আঁকা আছে ওটা। কেলভিন স্কেলের ঋণাত্মক মান সম্ভব নয়, ঠিক আছে, কারণ -273 ডিগ্রি সেন্টিগ্রেড আয়তন শূন্য হয়ে যাচ্ছে, এবং তার নিচে হওয়া মানে যে আয়তনটা নেগেটিভ হওয়া, যেটা সম্ভব নয়। কেলভিন স্কেল অনুসারে চার্লসের সূত্র। বেশ, তাহলে কি পেলাম? ভি সমান V0 1 + T/273, এটা হচ্ছে আমাদের চার্লসের সূত্র। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে ওপরটা কি হবে? 273 + T/273, তাহলে ওপরটা কি পেলাম? এটা হচ্ছে সেন্টিগ্রেড স্কেল, আর তার সঙ্গে 273 যোগ করছি, তাহলে আমরা কেলভিন স্কেলের টেম্পারেচার পেয়ে গেলাম। কেলভিন স্কেলের টেম্পারেচারকে সবসময় বড় হাতের টি দিয়ে লেখা হয়। ঠিক আছে, তাহলে এটা এইভাবে লিখতে পারি, V0/273 × T, এইটা ধ্রুবক, তাহলে K × T লিখতে পারি। তাহলে কি লিখতে পারি? V সমানুপাতি T। অর্থাৎ যদি উষ্ণতাটাকে আমরা কেলভিন স্কেলে লিখি, তাহলে চার্লসের সূত্র অনেক সোজা হয়ে যায়। কি হয়? যে চাপ এবং ভর স্থির থাকলে কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক। ঠিক আছে, এটা হচ্ছে পরম উষ্ণতা তার সমানুপাতিক। এবার দেখে নিই, এখানে সমীকরণটা করলাম, যেটা করেছি, তো ভি সমানুপাতি টি বেরোলো। যে আমরা কি বললাম, যে যদি চাপ স্থির থাকে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন ওর পরম উষ্ণতার সমানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতি টি। তাহলে ভি সমানুপাতি কে টি, যেটা আমরা বার করলাম, বা V/T = K। তার মানে V/T-টা ধ্রুবক থাকবে, তাহলে আমরা লিখতে পারি V1/T1 = V2/T2। এটা হচ্ছে চার্লসের সূত্রের রূপ, অঙ্ক করার রূপ, এটি অঙ্ক করব। ঠিক আছে, তাহলে V1/T1ও K, V2/T2/K হবে, তার মানে দুটো সমান হবে, V1/T1 = V2/T2। এটি হচ্ছে কেলভিন সূত্র। চার্লসের সূত্রের লেখচিত্র, এটা হচ্ছে পরম স্কেলের ভিত্তিতে। তাহলে কি পেলাম? V = KT। তাহলে আবার যদি এরকম করে টানি, এদিকে T এদিকে V, তাহলে 0-তে 0, তাহলে আমাদের লেখচিত্রটা কীরকম হবে? এদিকে বড় হাতের T আর এদিকে যদি বড় হাতের V লিখি, তাহলে 0 থেকেই শুরু হচ্ছে, তাহলে 0 থেকে এরকম বাড়বে। ঠিক আছে, তাহলে এরকম হবে লেখচিত্র। 0 থেকে শুরু, ওই স্টার্টিংটা আমি দেখে নিলাম যে কোথা থেকে স্টার্ট হচ্ছে। চলো, আচ্ছা এবার অঙ্ক করব। ঠিক আছে, চার্লসের সূত্র যেটা শিখলাম সেখান থেকে কটা অঙ্ক করি। তো চেষ্টা করবি কেলভিন স্কেলে অঙ্ক করতে, সেলসিয়াস স্কেলে অঙ্ক করবি না, মানে প্রথমে যেটা শিখেছিলাম ওই V = V0 1 + T/273, এটা দিয়ে করবি না। যেটা শিখলাম V1/T1 = V2/T2, এইটা দিয়ে অঙ্ক করার চেষ্টা করবি। ঠিক আছে, দেখ আমি শিখিয়ে দিয়েছি। বলছে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওর আয়তন দ্বিগুণ হবে জিজ্ঞেস করেছে। তো নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে আমাকে বলেছে যে এখানে T1টা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে হচ্ছে 273 + 0 মানে 273 কেলভিন। ঠিক আছে, V1টা কত বলে নাই, তাহলে V1টা x ধরি। কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, মানে T2টা জানতে চাইছে। T2টা কত জানতে চাইছে? আয়তনটা দ্বিগুণ হবে, তাহলে V2টা বলে দিয়েছে 2x। V1টা যদি x হয় তাহলে V2টা 2x। তাহলে আমাদের ফর্মুলা কি? V1/T1 = V2/T2। ঠিক আছে, আমাকে বার করতে বলেছে কি? T2। তাহলে T2টাকে এদিকে নিয়ে যাব, T2 সমান হবে V2/V1 × T1। ঠিক আছে, T2টাকে এদিকে নিয়ে গেলাম, T1টা উপরে উঠবে, V1টা নিচে নামবে, তাহলে V2/V1। V2 কি ধরেছি? 2x ধরেছি। V1 কি ধরেছি? x ধরেছি।
T1 কত ধরেছি, কত পেয়েছি 273, এক্স কেটে গেল, 273 দুগুণে 546 কেলভিন, উত্তর এলো 546 কেলভিন। কিন্তু আমাকে বলছে সেলসিয়াস স্কেলে উষ্ণতা কত, তাহলে ছোটো হাতের T2টা বার করতে বলেছে, তাহলে এর সঙ্গে 273 বিয়োগ করব, সেলসিয়াসে এলে বিয়োগ, কেলভিন স্কেলে যোগ, তাহলে অ্যান্সার আসবে 273 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, কঠিন লাগলো? কঠিন তো নয় কিছু। ঠিক আছে, দেখ একটু নিজেরাই করতে হবে। -3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 750 সিসি, একই চাপে উত্তপ্ত করাতে আয়তন 1 লিটার হলো, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত? কী কী দিয়েছে আগে লিখি। এখানে T1 কত দিয়েছে? T1 দিয়েছে 273, -3 সঙ্গে 273 যোগ করব। ঠিক আছে, দাঁড়া এরকম করে লিখি না, এরকম করে লিখি, -3 সঙ্গে আমি 273 যোগ করব, তাহলে কত হবে? 270 কেলভিন। V1টা কত? 750 সিসি। ঠিক আছে, সিসি। T2টা কত? T2টা জানতে চাইছে। ঠিক আছে, কত জানতে চাইছে। আর V2টা কত? V2টা হচ্ছে 1 লিটার। ঠিক আছে, 1 লিটার মানে হচ্ছে 1000 সিসি, 1000 সিসি। তাহলে আবার ফর্মুলা লিখব, V1/T1 সমান V2/T2। T2 বার করতে বলেছে, তাহলে T2 সমান হবে V2/V1 ইন্টু T1। কঠিন কিছু আছে? তাহলে V2টা কত? V2টা হচ্ছে 1000, V1টা কত? 750, T1টা কত? 270। এইখানটাই করতে পারতিস না, 1 লিটারকে 1000 সিসি করতিস না, দিয়ে সব ভুল করে ফেলতিস। ঠিক আছে, চল 0 0 কাটলো, 25 দিয়ে কাটি, 4 25 100, 3 25 75, এটা 90 হবে, তার মানে 4 9 36, 360 কেলভিন উষ্ণতা বার করছি, কেলভিনে বেরোবে। এই সূত্রটা কেলভিনের জন্য প্রযোজ্য। ঠিক আছে, তাহলে ফাইনাল উষ্ণতা কত হবে? T2 সমান কত হবে? 360 থেকে আমরা 273 বাদ দিয়ে দেব, তাহলে কী হবে? এটা 7 এ 10 হবে, 7 থেকে 8, 8 এ 16 হবে, তাহলে 87 ডিগ্রি সেন্টিগ্রেড। এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এই সূত্রটা চেষ্টা করবি। আর একটা জিনিস খেয়াল রাখবি যে যেন চাপটা স্থির রাখে। এই যে একই চাপ বললেই আমরা চার্লসের সূত্রটাকে কাজে লাগাতে পারবো, তাহলে কিন্তু কাজে লাগাতে পারবো না। চল নেক্সট দেখি এবার কী আছে। বেশ, 87 বেরিয়ে যেত। ঠিক। আচ্ছা, এই প্রশ্নগুলো একটু চেষ্টা করবি। চার্লসের সূত্র লেখো, ব্যাখ্যা করো। চার্লসের ধ্রুবক রাশি কি? চার্লসের সূত্র পরিবেশন রাশি না? চার্লসের সূত্র থেকে পরিবেশন উষ্ণতার সংজ্ঞা। এইটা সেই প্রশ্নটা, 30 ডিগ্রি সেন্টিগ্রেড বড় না 300 কেলভিন বড়? সবটাই বলে দিয়েছি। আচ্ছা, এই গ্রাফ নিয়ে কনফিউশন নাই তো? ওই আগের দিন বলছিলি গ্রাফ নিয়ে, গ্রাফের একটা জিনিস বলে দিই। মনে কর বয়েলের সূত্র, গ্রাফ, বয়েলের সূত্র কি কি গ্রাফ দেয় এবার বলি। বয়েলের সূত্র গ্রাফ দেয় পি বনাম ভি, পি বনাম 1/v, পিভি বনাম পি, আচ্ছা পিভি বনাম ভি, এই 4টে রকম গ্রাফ দেয় বয়েলের সূত্রে। এই দিকটা হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে, এই দিকটা এক্স অক্ষ, আর এই দিকটা হচ্ছে ওয়াই অক্ষ। আচ্ছা, আগের দিন দেখিয়েছিলাম, আরেকবার দেখায়। আমার কাছে এরকম গ্রাফ পেপার, প্রথম গ্রাফটা দেখায় পি বনাম ভি, তার মানে পি বনাম ভি। ঠিক আছে, আচ্ছা এইদিকে পি রাখলাম, অসুবিধা নেই, আর এইদিকে ভি রাখলাম। তার দিন দেখেছিলাম যে চাপ বাড়ালে আয়তন কমে, লেখচিত্রটা কেমন ছিল? এরকম। ঠিক আছে, যখন চাপ কম তখন আয়তন বেশি, আয়তন এতটা। যখন চাপ বেশি হয়ে গেল তখন আয়তনটা কমে গেল। ঠিক আছে, এবার যদি বলে দুটো উষ্ণতায় দেখাও, তাহলে এরকম আরেকটা গ্রাফ এঁকে দিবি। এইটা উষ্ণতা T1, এটা উষ্ণতা T2।
দিয়ে লিখে দিবি T2টা গ্রেটার দেন T1, ঠিক আছে। তার কারণ এই পিবি সমান কে, এই কেটা কিন্তু ভর আর উষ্ণতার উপর নির্ভর করে। তাহলে যখনই উষ্ণতা বাড়াবো তখন কে বেড়ে যাবে, বুঝতে পারলি তো? যখন উষ্ণতা বাড়াবো তখন কে বেড়ে যাবে, তার মানে পিবি গুণটাও বেড়ে যাবে, তার মানে লেখচিত্রটা বড় হবে, ওইদিকে এগিয়ে যাবে, ঠিক আছে। পরের গ্রাফ এরকম করে আঁকতে পারবি আশা করি। এটাকে বলে সমপরাবৃত্ত। আর পি বনাম যে 1/v লেখচিত্র, পি বনাম 1/v লেখচিত্র, এদিকে পি এদিকে 1/v, এই দুটো তো সমানুপাতিক। সমানুপাতিক মানেই সেটা এরকম সরলরেখা হবে, মূল বিন্দুগামী সরলরেখা দুটো। এটা T1 টেম্পারেচার, যদি T2 টেম্পারেচার বলে, এটা T2 টেম্পারেচার, T2 গ্রেটার দেন T1, ঠিক আছে। যখনই বলবে তোর সমানুপাতি সম্পর্ক, মানে কোনো স্কোয়ার টার্ম নাই এবং সমানুপাতি সম্পর্ক, তখন সেটা সরলরৈখিক হবে, ঠিক আছে। আশা করি পারবি। যদি না বুঝতে পারিস আমাকে পরের দিন আবার জিজ্ঞেস করবি, তাহলে একবার সেই মান বসিয়ে দেখাতে হবে। মান বসিয়ে এরকম করে মান বসাতে হবে। মনে কর এরকম, এদিকে পি এদিকে ভি, এদিকে মনে কর এরকম টানতে হবে, নিজেই করবি। তো মনে কর পি যখন 10, ভি তখন 1 লিটার, ঠিক আছে। তাহলে পি যদি আমি 5 করি, অর্ধেক করে দিলাম, তাহলে ভিটা নিশ্চয়ই 2 হবে। কেন? কারণ পিভিকে গুণ করলে একই থাকে। তাহলে এখানে পিভিকে গুণ করলে 10 আসছে, তাহলে এখানেও 10 আসতে হবে। তাহলে পি যদি 20 করি, তাহলে ভি কত আসতে হবে? অর্ধেক আসতে হবে, 0.5 আসতে হবে। তাহলে এরকম করে কতগুলো পয়েন্ট নিবি, তুই সেগুলো গ্রাফ পেপারে প্লট করার চেষ্টা করবি। গ্রাফ পেপার শিখেছিস তো, দেখবি ওরকম একটা শেপ আসবে। আবার এটাকেই আবার 1/v করে দিবি, 1/v, 1/1 1, 1/2 মানে 0.5, 0.5-এর 1/0.5 মানে হচ্ছে 2। দেখ, 1-এ 10-এ 1, 5-এ 0.5, 5-এ 0.5, আচ্ছা 20-তে 2। আচ্ছা, যখন কমলো তখন কমে গেল, যখন বাড়লো তখন বেড়ে গেল, তাহলে সমানুপাতিক সম্পর্ক, সরলরৈখিক হবে, ঠিক আছে। না পারলে পরের দিন বলবি, পরের দিন আবার বুঝিয়ে দেবো।